আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, গতকাল আমাদের গ্রুপে একটা প্রশ্ন দিয়েছে একজন। এই প্রশ্নটা এরকম ছিল, আর্থিক বিবরণী 10% ঋণ, প্রশ্নের ব্র্যাকেটে ছিল 2020 সালে প্রদেয় 1 লক্ষ টাকা। কিন্তু প্রবলেম ছিল যেটা, আমাদের এই অঙ্কটা শেষ হচ্ছে 2018 সালে। আমরা সবাই একটা বিষয় জানি যে রেওয়া মিলের উপরে যে ডেটটা থাকে সেটা হচ্ছে শেষ ডেট, অর্থাৎ 31/12/2018, অর্থাৎ 31শে ডিসেম্বর 2018 সালে এই অঙ্কটা শেষ। তার মানে এই অঙ্কটা শুরু হয়েছে 1 জানুয়ারি 2018 সালে। কিন্তু প্রবলেম হচ্ছে 2020 সালে প্রদেয় এই কথাটা কেন ছিল, এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে গেছে। আসলে ভাই, কনফিউজড হওয়ার কিছুই নেই, এটা খুবই সিম্পল একটা বিষয়। আমরা জানি ঋণটা একটা দীর্ঘমেয়াদী দায় বা বন্ড একটা দীর্ঘমেয়াদী দায়। সেক্ষেত্রে 10% ঋণ এই 2020 সালে প্রদেয় মানে হচ্ছে তুমি 2018 সালে এই ঋণটা নিলেও এটা তুমি 2020 সালে পরিশোধ করবা। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, আমি 2020 সালে করি অথবা 2030 সালে করি, কোনো সমস্যা নাই। আমরা যখন অ্যাকাউন্টিংয়ে চূড়ান্ত একটা হিসাব করব সেটা 1 বছরের জন্য করব। অর্থাৎ যদি আমি এই ঋণের কাজটাই করবো আর্থিক বিবরণী, তাহলে আমি শুধু এখানে মাত্র আমার এই 2018 সালের বেস চিন্তা করে করব। এখন এই ঋণটাকে আমি 2030 সালে নেব না 2050 সালে দিব না 2025 সালে দিব, সেটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকারই নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তাহলে প্রথমে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে পেল যে 18 থাকুক 20 থাকুক, এটাতে আমাদের অঙ্কে কোনো প্রভাব ফেলবে না। এবার আসেন, তাহলে এটা কেন বলছে? কারণ এই যে ঋণটা দীর্ঘমেয়াদী, মানে 1 বছরের বেশি সময়ের পরে তুমি পরিশোধ করবা, সেজন্য এটাকে 2020 সালে প্রদেয় বলা আছে। কিন্তু যখন আমরা হিসাব নিকাশ করব, আমরা শুধু চলতি বছরের হিসাব নিকাশটাই এ বছর দেখাবো। আর্থিক বিবরণীতে মনে রাখবা 1 বছরের কোনো সুদ বা 1 বছরের বেশি অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। সো এখানে কাজটা কি হবে? এখানে এই যে 10%, আমরা সবসময় একটা কথা বলি যে এই পার্সেন্টেজ থাকা মানে এটাও একটা সমন্বয়ের ভূমিকা পালন করে। অর্থাৎ এই 10% ঋণ মানে হচ্ছে আমি যে 1 লাখ টাকা ঋণ নিলাম, সেই ঋণের উপর আমাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে সুদটা কীরকম হয়? যেহেতু কোনো স্পেসিফিক ডেট নাই, তার মানে আমরা ধরে নিলাম ঋণটা একেবারে শুরু থেকেই ছিল। সো এই 1 লক্ষ টাকা ঋণের উপর আমার সুদ দিতে হবে কয় বছরের? 1 বছরের। আমরা জানি কোনো কিছুকে আমরা যখন অ্যামাউন্টকে পার্সেন্টেজ দিয়ে গুণ করব, তখন আমরা 1 বছরের সুদ পাবো। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ঋণের সুদ হবে জাস্ট 10% হলে কত টাকা? একটা শূন্য কমে যা 10,000 টাকা। এই 10,000 টাকাকে আমরা কি বলবো? ঋণের সুদ। তাহলে এখান থেকে এই 10% থেকে আমরা একটা জিনিস বের করলাম, সেটা হচ্ছে ঋণের সুদ। এখন প্রবলেম হচ্ছে, আমি তো বললাম যে 10% একটা সমন্বয়ের ভূমিকা পালন করবে, আর আমরা সবাই জানি সমন্বয়ের কাজ কমপক্ষে 2 বার। সেজন্য এই যে সমন্বয়ের কাজ কমপক্ষে কয়বার হবে? 2 বার। এই 2 বারে কি হবে? দেখো, এই ঋণের সুদটা একবার আমাদের বিশদ আয় বিবরণীতে চলে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি, বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয়, যেহেতু ঋণের সুদটা আমাদের জন্য একটা খরচ, অপরিচালন ব্যয় অথবা অন্যান্য ব্যয়ে চলে যাবে কি নামে? ঋণের সুদ নামে। ঋণের সুদ। ওকে, একবার ক্লিয়ার। 10,000 টাকা। এই 10,000 টাকাই আবার খেয়াল করবা আমাদের আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে কোথায়? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় অথবা চলতি দায়ের আন্ডারে, চলতি দায়ে। তাহলে ঋণটা কোথায় চলে যাচ্ছে? একবার বিশদায় বিবরণীতে চলে যাচ্ছে, আরেকবার চলে যাচ্ছে হচ্ছে চলতি দায়ে, সেখানে বকেয়া ঋণের সুদ নামে। এখন প্রশ্ন আসতে পারে, এখানে বকেয়া ঋণের সুদ কেন লিখলাম 10,000 টাকা? আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আপনারা যে ঋণটা যে আমরা নিয়েছি, মনে করেন আমি নিয়েছি 2020 সালে, এখন ঋণের সুদ যে দিতে হবে এটা প্রতি বছরই দিতে হবে। সো ঋণের সুদটা আমরা দিচ্ছি কত টাকা? ঋণের সুদটা আমরা দিচ্ছি এখানে হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা আমার ব্যয়, কিন্তু ঋণের সুদটা তো আমরা দিব, এখনও দেই নাই। সেজন্য এখানে বকেয়া ঋণের সুদ নামে আবার চলতি দায়ে যাবে। তাহলে এই পার্সেন্টেজ থেকে আমরা কি বললাম? এই ঋণের সুদের বিষয়টা ক্লিয়ার হলাম, পার্সেন্টেজ থেকে আমরা ঋণের সুদটা বের করলাম। তাহলে এই 2টা কাজ আমরা ক্লিয়ার। এখন প্রবলেম হচ্ছে, তাহলে এই যে 1 লক্ষ টাকা, এটার কি হবে? ভাইয়া, এই 1 লক্ষ টাকা আমি শুরুতেই বলেছি এটা একটা দীর্ঘমেয়াদী দায়। সেজন্য আর্থিক অবস্থার বিবরণীতে আপনি দীর্ঘমেয়াদী দায় যখন লিখবেন, দীর্ঘমেয়াদী দায়ের আন্ডারে আপনি কি করবেন? এই 10% ঋণ কত টাকা?
1,00,000 টাকা পুরোটা লিখে ফেলবেন। এই হচ্ছে আমাদের এই অঙ্কের পোস্টিং। এটা নিয়ে আপনাদের যত কনফিউশন ছিল, আমার মনে হয় কনফিউশনের কোনো দরকার নাই। তাহলে এইভাবে একইভাবে আপনি বিনিয়োগের সুদ বলেন, যাই বলেন, যদি সমন্বয় থাকে 2 জায়গায় চলে যাবে, আর বিনিয়োগটাও আমাদের সম্পদ পাশে চলে যাবে আলাদা। এখানে জাস্ট ঋণের কাজটা আমরা সেমভাবে করলাম। ঋণটা দীর্ঘমেয়াদী দায় হিসাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে চলে যাবে। আর ঋণের যে সুদটা, এই সুদটা একবার অপরিচালন ব্যয় অথবা অন্যান্য ব্যয় আন্ডারে ব্যয় হিসাবে আমাদের বিশদ আয় বিবরণীতে যাবে, আরেকবার চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় আমাদের দায় পাশে চলে যাবে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ।